ঘোষণা করা হয় এবং যতক্ষণ পর্যন্ত না গেজেট নোটিফিকেশন হয় ততক্ষণ পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে ইলেকশন ডিসপিউট বলা হয়। এবং এসব ক্ষেত্রে এই ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে যথার্থ ফোরাম হচ্ছে ইলেকশন ট্রাইব্যুনাল। সুতরাং কেউ যদি ইলেকশনের পরে মনে করে যে অ্যাগ্রিভড হয়েছে, তার ইলেকশন ট্রাইব্যুনালে যাওয়ার অধিকার রয়ে গেছে। সুতরাং এই ধরনের যে রিট পিটিশনগুলো এখনও শুনানি হয়নি বা লিভ পিটিশনগুলো শুনানি হয়নি, সেগুলো মূলত ইনফ্রাকচুয়াস হয়ে গেছে, অর্থাৎ অকার্যকর হয়ে গেছে। ইলেকশনের পরে যে রেজাল্ট হোক না কেন, তার পরিপ্রেক্ষিতে যিনি অ্যাগ্রিভড হবেন, প্রতিপক্ষ আছেন, তারা ইচ্ছে করলে ইলেকশন ট্রাইব্যুনালে যেতে পারেন। এটি হচ্ছে আইন। আমরা দেখেছি যে অনেক সময় যে এরকম ক্ষেত্রে এক কাজের একটা টাইম নিছে শুধুমাত্র রিড করার জন্য করা হয়। এই ক্ষেত্রে এগুলো যখন টিকে না, এগুলো যখন ম্যানেজ হয়ে যায়, তাদের বিরুদ্ধে বা রেডকারের বিরুদ্ধে আসলে কোনো আইন রয়েছে কিনা? আমাদের দেশে এটা জেনারেলি কস্ট ইম্পোজ করার একটা বিধান আছে, কিন্তু আমাদের কোর্ট লিনিয়েন্টলি দেখেন। সুতরাং এই ধরনের খারিজ করার ক্ষেত্রে কস্ট আরোপের উদাহরণ খুব একটা বেশি নেই। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা দেখি যে নির্বাচনে হলফনামা অনেকে মিথ্যা অনেক ধরনের তথ্য দেয়। তার মধ্যে আমরা দেখেছি যে যারা এখনো পর্যন্ত কোনো ধরনের চাকরিতে নাই, কিন্তু তাদের অনেক টাকা তারা শো করেছে, কিন্তু নির্দিষ্ট কোন জায়গা থেকে তাদের এই সোর্সটা অনেক ক্ষেত্রে ক্লিয়ার না। তো এটা ভবিষ্যতে বা নির্বাচনের পরে এটার ক্ষেত্রে কোনো ধরনের ইম্প্যাক্ট আছে কিনা? আমি যদি উদাহরণস্বরূপ বলি যে এনসিপির যে কয়েকজন দাঁড়িয়েছে, আমরা জানি যে তারা কেউ কোনো ধরনের কর্মে এই পর্যন্ত তারা আমরা দেখি নাই যে তারা কোনো ধরনের কাজে তারা আছে বা চাকরিতে আছে, কিন্তু তাদের হলফনামে দেখা যাচ্ছে যে তারা অনেক টাকা তারা দেখিয়েছে, শো করেছে। তো এইটাও তো আমার মনে হচ্ছে যে এটা পরবর্তীতে কোনো ইম্প্যাক্ট করবে কিনা। না, দেখুন, আসলে প্রত্যেক বিষয়টি হচ্ছে যে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন পরিচালিত হয় এবং এ সংক্রান্ত মূল আমাদের আইনি ভিত্তি হচ্ছে আমাদের সংবিধান, আর হচ্ছে আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ 1972। আপনি যে কথাটি বললেন, যদি কোনো ব্যক্তি তার বৈধ সোর্স না থাকা সত্ত্বেও, এবং আমরা অনেক সম্পর্কেই জানি যারা কোনো বৈধ পেশা নেই, কিন্তু তারা হয়তো তাদের আজকে যে নির্বাচনে হলফনামাতে তারা উল্লেখ করেছেন অনেক টাকা পয়সার মালিক, এর সোর্সটা কী, এটাই হচ্ছে আপনার মূল প্রশ্ন। সেক্ষেত্রে আমি মনে করব যে এ ধরনের তদন্ত করার জন্য বাংলাদেশের অন্যতম তদন্তকারী সংস্থা হচ্ছে দুদক, তারা সেটা করতে পারেন। সুতরাং কোনো ব্যক্তি হলফনামা যে কথা ঘোষণা করেছেন, শুধুমাত্র ঘোষণার মাধ্যমেই যদি এটা পরবর্তীতে তার কোনো অবৈধ সোর্স থেকে এই টাকাটা উত্থাপিত হয় কিংবা অর্জিত হয়, তাহলে নিশ্চিতভাবে দেশের প্রচলিত আইন সেক্ষেত্রে সেটার ব্যাপারে প্রতিকার দিতে পারে। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন যে দেখেন, আমরা যারা ল মেকার হবেন, আইন প্রণেতা হবেন, তাদের কাছে স্বাভাবিক প্রত্যাশা হচ্ছে তারা আইন মানবেন, কারণ তারাই কিন্তু প্রকৃতপক্ষে আইন প্রণয়ন করবেন। তো যিনি আইন প্রণয়ন করবেন, তার নীতি নৈতিকতা, তার স্বচ্ছতা, জবাবদিহিতা ওই লেভেলে থাকতে হবে যে তিনি শুধুমাত্র ভোট নেওয়ার জন্য সাময়িকভাবে বৈতরণী পার হওয়ার চেষ্টা করবেন না, তিনি চূড়ান্ত বিবেচনায় এই মানুষের, এই 20 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবেন। তা আমরা প্রত্যাশা করব যে যারাই জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করবেন, তারা তাদের পেশায় যেমন স্বচ্ছ থাকবেন, আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত থাকবেন না, তাদের হলফনামায় যে সত্য ঘটনা সেটা উল্লেখ করবেন। যদি কেউ অসত্য তথ্য দেন কিংবা অতিরঞ্জিত তথ্য দেন, আয় ব্যয়ের অসঙ্গতিপূর্ণ তথ্য দেন, যিনি আয় করেননি কিন্তু যদি আয় দেখান, তাহলে আমার মনে হয় যে প্রচলিত আইনে সেগুলোর বিধান আছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার। এতটুকু বলতে পারি। তবে আমরা অ্যাট দিস মোমেন্ট যে সমস্ত নির্বাচনী মামলাগুলো দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে, তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে সব ক্ষেত্রেই দেখেছি যে আমরা বিএনপি প্রার্থীদের বিরুদ্ধেই মূলত তাদের রাজনৈতিক প্রতিপক্ষ জামাত, এনসিপি, তারাই কিন্তু রিট পিটিশনগুলো, মামলাগুলো করেছেন। এবং এই প্রতিযোগিতা, এই প্রতিদ্বন্দ্বিতা, যে প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত ছিল, বিগত 3টা নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, আগামী 12 তারিখের নির্বাচনে মানুষের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। জনগণের কাছে গিয়ে তাদের জনপ্রিয়তা যাচাই করার যে সুযোগ ছিল, সেই সুযোগটা না নিয়ে টেকনিক্যাল কারণে রিটার্নিং কর্মকর্তার কাছে বিরুদ্ধে যে নির্বাচন কমিশনে গিয়ে, হাইকোর্টে এসে, সুপ্রিম কোর্টে এসে তাদের মনোনয়নপত্র বাতিল করার এই টেন্ডেন্সি থেকে আমার মনে হচ্ছে জনগণের প্রতি তাদের তেমন কোনো আস্থা নেই। জনগণ তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবেন, এই ব্যাপারে তারা স্থির বিশ্বাস আনতে পারছেন না বলেই আইন আদালতের আশ্রয় গ্রহণ করছেন। আমি এই কথা বলছি না তারা আদালতে আসতে পারবেন কি পারবেন না, আমি মনে করি সেটা একটা ডিবেটেবল প্রশ্ন, যে আপনি যখন বৈধ মনোনয়ন প্রার্থী হয়েছেন, তখন আরেকজন ব্যক্তি বৈধ হয়েছেন, তার বিরুদ্ধে আপনার কোনো গ্রিভান্স থাকতে পারে কিনা, কারণ আপনি তো বৈধ হয়েছেন।
আপনি যদি অবৈধ হতেন, আপনার মনোনয়নপত্র বাতিল হতো, আপনি হয়তো আদালতের দ্বারস্থ হতে পারতেন। কিন্তু আপনার মনোনয়নপত্র বৈধ হয়েছে, আপনি আরেকজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে, তার বিরুদ্ধে আইনগত টেকনিক্যাল কারণে তাকে ঘায়েল করবেন, মানুষের কাছে ভোট চাইবেন না, ভোটের প্রতিযোগিতায় যাবেন না, ওটাকে বাদ দিয়ে, এটা আমি মনে করি এই প্রতিযোগিতা বাংলাদেশের মানুষ দেখতে চায়নি। মানুষ দেখতে চেয়েছে প্রত্যেকটা প্রার্থী যারা মনে করেন যে জনগণের আস্থা অর্জন করবেন, তারা তাদের স্ব প্রতীক, তাদের এজেন্ডা, তাদের কর্মসূচি এবং তাদের আগামী দিনের পরিকল্পনা নিয়ে মানুষের কাছে যাবেন, ভোট প্রার্থনা করবেন। জনগণ, ওই এলাকার ভোটাররা যাকে প্রার্থী মনোনীত করবেন, নির্বাচিত করবেন, তিনি তাদের জনপ্রতিনিধি হবেন। সুতরাং এই জনভিত্তি এবং জনপ্রিয়তা যাচাইয়ের একমাত্র মাধ্যম হচ্ছে ভোট, এবং যে ভোটটা আগামী 12 তারিখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে কখন ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করে আগামী দিনে গণতান্ত্রিক পথে বাংলাদেশকে পরিচালিত করবেন। সবাইকে ধন্যবাদ।